অভিভাবক হওয়াটা কিন্তু দারুণ একটা জার্নি, তাই না? এই জার্নিটাকে আরেকটু সহজ আর সুন্দর করে তোলার জন্যই আমাদের আজকের এই আয়োজন। এটাকে বলতে পারেন একটা প্র্যাকটিক্যাল টুলকিট। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। যদি ৫০ টাকা থাকে আর ২০ টাকা দিয়ে দুটো কলম কেনা হয়, তাহলে কত বাকি থাকবে? খুবই সোজা, তাই না? কিন্তু জানেন, ঠিক এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু বাচ্চাদের মধ্যে প্রবলেম সলভিংয়ের আগ্রহটা জাগিয়ে তোলে। ওদের শেখার ভিতটা এভাবেই কিন্তু মজবুত হয়। আজকের এই টুলকিটে আমরা মূলত ৫টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কিভাবে বাচ্চার কৌতূহলী মনটাকে আরও জাগিয়ে তোলা যায়। এরপর কথা বলবো ওদের চরিত্র গঠন নিয়ে। তারপর আসবে স্বাস্থ্য, নিরাপত্তা, আর সবশেষে পুরো সাপোর্ট সিস্টেমটাকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেটাও দেখব। তো চলুন তাহলে আমাদের টুল কিটের প্রথম অংশে চলে যাই। আর সেটা হলো একটা কৌতূহলী মনের বিকাশ। কারণটা খুব সিম্পল। একটা বাচ্চার মানসিক বৃদ্ধিটাই কিন্তু ওর ভবিষ্যতের আসল ভিত্তি গড়ে দেয়। বাচ্চাদের কৌতূহল জাগিয়ে তোলার জন্য কিন্তু খুব বড় কিছু করতে হয় না। ধরুন, ওদেরকে ছোট ছোট প্রশ্ন করতে দেওয়া, আর আমরাও ধৈর্য ধরে তার উত্তর দেওয়ার চেষ্টা করা। বা ধরুন, ঘরের ছোটখাটো কাজে বা কোনো সিদ্ধান্তে ওদেরকে একটু সামিল করে নেওয়া। পাজেল মেলানো, ছবি আঁকা বা মাটি দিয়ে কিছু বানানো, এই সবই ওদের ক্রিয়েটিভিটি বাড়ায়। এমনকি নিজের জুতোর ফিতেটা নিজে বাঁধার চেষ্টা করতে দেওয়াটাও কিন্তু একটা বড় শেখা। সবচেয়ে বড় কথা হলো ওদের সাথে এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, যেখানে ওরা একদম মন খুলে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। আচ্ছা, এইবার একটা চ্যালেঞ্জের কথা বলি, যেটা আজকাল আমাদের প্রায় সবারই ফেস করতে হয়। সেটা হলো স্ক্রিন টাইম। মানে মোবাইল, টিভি, ভিডিও গেম, এগুলো তো এখন জীবনেরই একটা অংশ, তাই না? কিন্তু এটাকে ঠিকমতো ম্যানেজ করাটা যে কতটা জরুরি সেটা আমাদের বুঝতে হবে। কারণ এর কিন্তু বেশ কিছু ঝুঁকিও আছে। অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে কি কি হতে পারে? দেখুন, শুধু যে চোখের সমস্যা হয় তা কিন্তু না। বাচ্চাদের রাগ কন্ট্রোল করতে অসুবিধা হতে পারে। ঘাড়, মাথায় ব্যথা হওয়াটাও খুব কমন। পড়াশোনায় মনোযোগ কমে যায়। আর সবচেয়ে বড় ক্ষতিটা হয় ওদের সামাজিক দক্ষতায়। মানে অন্যদের সাথে মেলামেশার ক্ষেত্রে। এমনকি কথা বলা শিখতেও দেরি হতে পারে। তাহলে উপায়টা কি? কিভাবে এটা ম্যানেজ করা যায়? দেখুন, ৩টে সহজ স্টেপ আছে। ১ নম্বর, মোবাইল বা টিভির জন্য একটা স্পষ্ট সময়সীমা বেঁধে দিন। ২, ওরা যা দেখছে সেটা যেন পজিটিভ আর শিক্ষামূলক হয়, যেমন ভালো কার্টুন বা শিক্ষামূলক কোনো প্রোগ্রাম। আর ৩ নম্বর, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওদেরকে স্ক্রিনের বদলে ক্রিয়েটিভ আর ছোটাছুটির খেলায় উৎসাহ দিন। আচ্ছা, মনের বিকাশের পর এবার আসি দ্বিতীয় ধাপে। আর সেটা হলো একটা শক্তিশালী চরিত্র গঠন করা। কিভাবে আমরা সহানুভূতি আর সঠিক মূল্যবোধ দিয়ে বাচ্চাদের পথ দেখাতে পারি? নৈতিকতা বা মরাল ভ্যালিউজ শেখানো মানে কিন্তু শুধু বকাঝকা করা নয়, বরং ওদের বয়স অনুযায়ী ওদের মতো করে ভালো মন্দ, ঠিক ভুল নিয়ে কথা বলা। সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানো। বড় বড় মানুষদের জীবনের ইন্সপায়ারিং গল্প শোনানো। ধরুন, কেউ না বলে কিছু নিয়ে নিল বা কাউকে কটু কথা বলল, তখন তাকে বকা না দিয়ে বুঝিয়ে বলা। এগুলোই কিন্তু ওদের চরিত্র গঠনে সাহায্য করে। বাচ্চারা তো ভুল করবেই, তাই না? কিন্তু ভুল করলে আমাদের রিয়াকশনটা কেমন হওয়া উচিত? দেখুন, শাস্তি দেওয়া, ভয় দেখানো বা সবার সামনে অপমান করাটা কিন্তু একদমই ঠিক নয়। এর বদলে শান্তভাবে ওকে বোঝানো উচিত যে ভুলটা ঠিক কোথায় হয়েছে, কেন কাজটা ভুল ছিল সেটা যদিও বুঝতে পারে, তাহলে কিন্তু পরের বার থেকে সতর্ক থাকবে। ওকে শেখার সুযোগটা দিতে হবে। একটা কথা আছে না, সুস্থ দেহে সুস্থ মন। তো মনের বিকাশের পাশাপাশি শরীরটাও তো ঠিক রাখতে হবে। একটা শক্তিশালী শরীর আর মনের জন্য স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাটা ভীষণ জরুরি। চলুন এবার আমাদের টুলকিটের ৩ নম্বর অংশে, অর্থাৎ স্বাস্থ্যের ভিত্তিতে ফোকাস করি। সুষম খাবার বা ব্যালেন্সড মিল মানে কিন্তু খুব জটিল কিছু নয়, একদম সহজ ব্যাপার। প্রতিদিনের খাবারে 4টে জিনিস থাকলেই হলো। প্রথমত, প্রচুর শাকসবজি আর ফল। দ্বিতীয়ত, মাছ, মাংস, ডিম বা ডালের মতো প্রোটিন। তৃতীয়ত, আটার রুটি বা লাল চালের ভাতের মতো ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট। আর সবশেষে দুধ বা পনিরের মতো দুগ্ধজাতীয় খাবার। এই কম্বিনেশনটা ঠিক রাখলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। খাবারের পাশাপাশি কিছু বেসিক হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাসও খুব জরুরি। যেমন রোজ স্নান করা, নখ কাটা, টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম জানা।
বিশেষ করে খাওয়ার আগে আর পরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া আর হাঁচি কাশির সময় মুখ ঢাকা। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু বাচ্চাদের অনেক বড় বড় অসুখ থেকে বাঁচিয়ে রাখে। এখানে কিছু সাধারণ অসুখের লক্ষণ দেয়া আছে। দেখুন, এটা কিন্তু রোগ নির্ণয়ের জন্য নয়, আমরা কেউই ডাক্তার নই। এটার উদ্দেশ্য হল শুধু সচেতন থাকা, যেমন বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, বা খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছে কিনা, কিংবা টানা 2 সপ্তাহের বেশি কাশি থাকছে কিনা। এই ধরনের লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সচেতন থাকাটাই আসল। স্বাস্থ্য তো গেল, এবার আসি আরও একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আমাদের সন্তানের নিরাপত্তা। ওদেরকে কিভাবে বাইরের জগৎ থেকে সুরক্ষিত রাখা যায় সেই জ্ঞানটা দেওয়া কিন্তু আমাদেরই দায়িত্ব। এই ব্যাপারে সবচেয়ে জরুরি কনসেপ্ট হলো গুড টাচ আর ব্যাড টাচ। বাচ্চাদের এটা খুব সহজ করে বোঝাতে হবে। নিয়মটা একদম সিম্পল। যে স্পর্শে আরাম লাগে, ভালো লাগে, নিরাপদ মনে হয় সেটা গুড টাচ, আর যে স্পর্শে অস্বস্তি হয়, ভয় লাগে বা মনটা খারাপ হয়ে যায়, বিশেষ করে শরীরের প্রাইভেট পার্টে, সেটাই হলো ব্যাড টাচ। আর যদি কখনো এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে কি করতে হবে? 3টে সহজ স্টেপ ওদের শিখিয়ে দিতে হবে, একদম মুখস্থ করিয়ে দিতে হবে। 1. জোরে না বলে চিৎকার করা। 2. সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাওয়া। আর 3. বাবা মা, টিচার বা ভরসা করা যায় এমন কোনো বড় মানুষকে পুরো ঘটনাটা খুলে বলা। এই 3টে স্টেপ খুব জরুরি। এর সাথে আরও কিছু সেফটি টিপস আছে, যেগুলো লাইফ স্কিলসের মতো, যেমন নিজের পুরো নাম, বাড়ি ঠিকানা আর বাবা মায়ের ফোন নম্বর মুখস্থ রাখা, অচেনা লোকের সাথে কোথাও না যাওয়া বা তাদের থেকে কিছু না নেওয়া, স্কুলে বা খেলার মাঠে বুলিং মানে কেউ নাম নিয়ে ঠাট্টা করলে বা বিরক্ত করলে কি করতে হবে সেটা শেখানো। আর হ্যাঁ, সাঁতার শেখানোটাও কিন্তু একটা দারুণ সেফটি মেজার। আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুকে একসাথে ধরে রাখে যে জিনিসটা, সেটা হলো একটা শক্তিশালী সাপোর্ট সিস্টেম। এটাই আমাদের টুলকিটের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চলুন দেখি এই সাপোর্ট সিস্টেমটাকে কিভাবে আরও মজবুত করা যায়। অভিভাবক হিসেবে আমরা প্রায়ই বাচ্চার যত্ন নিতে গিয়ে নিজেদের কথা একদম ভুলে যাই, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, আমাদের নিজেদের ভালো থাকাটা কিন্তু খুব জরুরি। ঠিকমতো খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম, একটু ব্যায়াম করা, ঘরের কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া, আর সবচেয়ে বড় কথা, বাড়িতে থাকাকালীন মোবাইল ফোনটা একটু দূরে রেখে পরিবারের সাথে সময় কাটানো। আমরা যা করব বাচ্চারা কিন্তু সেটাই শিখবে, তাই আমাদের নিজেদের একটা পজিটিভ রোল মডেল হতে হবে। সাপোর্ট সিস্টেমের আরেকটা বড় অংশ হল স্কুল মানে টিচার্সরা। বাচ্চার নিয়মিত স্কুলে যাওয়াটা নিশ্চিত করতে হবে। পেরেন্ট টিচার মিটিংগুলোতে অবশ্যই অংশ নিতে হবে। বাচ্চার পড়াশোনার অগ্রগতি বা অন্য কোনো সমস্যা নিয়ে টিচারের সাথে খোলাখুলি কথা বলতে হবে। স্কুল আর বাড়ি এই দুটো যখন একসাথে কাজ করে, তখনই কিন্তু বাচ্চার জন্য সেরা সাপোর্টটা তৈরি হয়। দিন শেষে একটা কথাই সত্যি, আর তা হলো একজন অভিভাবক তার সন্তানকে যে সেরা জিনিসটা দিতে পারেন তা হলো প্রতিদিন নিজের সময়ের কয়েকটা মিনিট। তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমার মনে হয় শেষ প্রশ্নটা এটাই হওয়া উচিত যে এমন কোনো একটা ছোট অভ্যাস আছে যেটা আমরা আজ থেকেই শুরু করতে পারি, সেটা নিজেদের জন্য হোক বা আমাদের সন্তানের জন্য। একটু ভেবে দেখুন, কারণ প্রত্যেকটা বড় পরিবর্তনের শুরুটা কিন্তু হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে।